আমি মুরসালিম মাহমুদ খান। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একজন শিক্ষার্থী। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই যুক্ত ছিলাম। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমি 5 তারিখে গুলিবিদ্ধ হয়েছিলাম। আমার শরীরে সর্বমোট 15টি ছররা গুলি লাগে এবং হাতে, পিঠে এবং পায়ে এখনো যেগুলো ভিতরে তিনটির মতো থেকে গেছে, যেই কারণে আমি আর কখনই শরীরের ভিতরে মেটালের উপস্থিতি থাকায় আমি আর কখনই এমআরআই করতে পারবো না। এই আন্দোলনে আমি মূলত 16 তারিখ থেকেই যুক্ত ছিলাম। একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমাদের কখনই কোটা নিয়ে তেমন কোনো কোটা আমাদের কেমন ম্যাটার করে না। তো আমরা কার্যত আমাদের ছাত্র ভাইদের, ছাত্রছাত্রীদের উপর হামলা জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটিতে দেখেই আমরা মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ হয়েছিলাম এবং এই ফ্যাসিবাদী সরকারের পতন, যেটা আমাদের প্রথম থেকেই আমাদের মনের ভিতর গেঁথে ছিল। 16 জুলাই থেকে আমরা বসুন্ধরা গেট, যেটা যমুনা ফিউচার পার্কের সামনে যে জায়গাটা আছে, সেখানে সম্মিলিতভাবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আশেপাশের থাকা যত প্রাইভেট ইউনিভার্সিটি এবং স্কুল কলেজের সম্মিলিতভাবে আমরা সেখানে অবস্থান নেওয়া শুরু করি এবং আমরা ওই জায়গাটা মূলত পাওয়ার হাউস হিসেবে কাজ করেছে। আমরা বিভিন্ন সময়ে যেখানে হামলা হইতো, বাড্ডা, নতুন বাজার, এদিকে কুড়িল, আমরা মূলত সেখান থেকে ব্যাকআপ দেওয়ার ট্রাই করতাম। 16 তারিখ থেকে যখন মূলত ম্যাসিভ আকারে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নামা শুরু করলো, তো নামার উদ্দেশ্যই ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু হলগুলো খালি হয়ে গিয়েছে, তো আন্দোলনটা ওইখানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই আন্দোলনটাকে নতুন করে গতি বাড়ানোর জন্যই মূলত প্রাইভেট ইউনিভার্সিটি তখন নেমেছিল। এবং এই আন্দোলনে নামার উদ্দেশ্যই ছিল হচ্ছে ছাত্রদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে, সেটাকে মূলত প্রতিহত করার জন্যই আমরা আন্দোলনে যোগদান করি। এবং আন্দোলনে যোগ দেওয়ার প্রথম থেকেই আমরা যেটা লক্ষ্য করি যে ওই বসুন্ধরা গেট কেন্দ্রিক ওই এলাকাতে পুলিশ এবং আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মারমুখী অবস্থান। তারা সেখানে 16 তারিখেই তারা সেখানে হামলা করে, প্রথমে ছাত্রদের উপরে বিভিন্ন অলিগলি থেকে হামলা করে, কিন্তু সেখানে তারা পাল্টা প্রতিরোধের মুখে 19 তারিখ পর্যন্ত একবারও টিকতে পারে নাই। কিন্তু 19 তারিখে যখন তারা ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সাথে অস্ত্রসহ শিক্ষার্থীদের উপর হামলা চালালে সেখানে বিপুল সংখ্যক মানুষ আহত হয়, নিহত হয়। সেখানে অনেক সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয় এবং বেশ কয়েকজন সেখানে নিহত হয়, 8-9 জনের মতো সেখানে নিহত হয়। এবং এভার কেয়ার হসপিটাল আমরা তাদেরকে পৌঁছে দিয়ে চিকিৎসার চেষ্টা করি। এবং আমরা যেটা তখন ফেস করেছি সেটা হচ্ছে কোনো হসপিটালও কোনো আহত মানুষকে চিকিৎসা দিতে চায় না। তো আমি ব্যক্তিগতভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে 2বার আহত হই, মানে বড় আকারে। তো প্রথম যেটা আহত হই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, খুব সম্ভবত 18 তারিখে তখন তো ইটের একটা কোনা আমার মানে চোখের ভিতরে ঢুকে যায়। তো ওই দিন হচ্ছে আমি খুব ওইটা পেইনফুল ছিল, কোনো হসপিটাল ট্রিটমেন্ট নিতে পারি নাই। তো আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোনো হসপিটাল চিকিৎসা দিতে রাজি হয় নাই, তো চোখের যেটা, তো ওইটা নিয়ে আমি 2-3 দিন অনেক সাফার করেছি। তো এরপরে হচ্ছে টিয়ার শেলের যে প্রভাবটা ছিল, যে ডেট এক্সপায়ার্ড, যেটা আমরা দেখেছি যে ডেট এক্সপায়ার্ড টিয়ার শেল, তারা যেটা ছাত্রদের ভিতরে যেই টিয়ার শেল দিয়ে হামলা চালিয়েছে, ওইটাও ছিল ওই সময় খুব পেইনফুল, যেটার কারণে অনেকদিন ভুগতে হয়েছে। তো এরপরে হচ্ছে 5 তারিখ কারফিউর দিন সকালবেলা, যেটা 9টার দিকে আমরা সম্মিলিতভাবে যখন বের হওয়ার চেষ্টা করতেছি, তখন পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে সরাসরি গুলি চালায় এবং সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আহত করে। পরবর্তীতে আমরা পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করে বসুন্ধরা গেট পর্যন্ত আগায়া যায়, কিন্তু এরপরে পুলিশ শক্তি বৃদ্ধি করে এবং স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় তারা নির্বিচারে গুলি করে। তখন আমি গুলিবিদ্ধ হই, যেটা মেটাল প্লেট যেটাকে বলে, সর্বমোট 15টির মতো মেটাল প্লেট আমার শরীরে মানে বিদ্ধ হয়। তো এই যে হাতে আছে 3টা, যেগুলো এখনো বের করা যায়নি এবং ডাক্তার বলেছে এগুলো বের করা পসিবল না, এগুলো শরীরের ভিতরেই থেকে যাবে। হাতে, পিঠে এবং পায়ে মেটাল প্লেট দ্বারা বিদ্ধ হই। তো এই আন্দোলনে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও গিয়েছি, কারণ হচ্ছে যখন প্রথম নামার উদ্দেশ্য তো ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বর্বর হামলা দেখি আমরা উদ্বুদ্ধ হয়ে বা রক্তের প্রতিশোধ নিতেই আমরা মূলত এই আন্দোলনে অংশগ্রহণ করি। কিন্তু পরবর্তীতে নেমে যেটা দেখলাম যে অসংখ্য প্রাইভেট আমার ভার্সিটির বন্ধু সহপাঠী তারা আহত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই আন্দোলন থেকে পিছু হটার আর কোনো উপায় ছিল না। কিন্তু আমরা যতটুকু জানতাম যে এই আন্দোলনে আমরা যারা সক্রিয়ভাবে সামনের সারিতে থেকে অংশগ্রহণ করেছি, তাদের আর পিছু হটার আর কোনো উপায় ছিল না। তো এই আন্দোলনটা কোটার মধ্যে তখন থেকেই সীমাবদ্ধ ছিল না। আমরা তখনই চাইছিলাম যে 15 বছর 16 বছরের যে দীর্ঘ
সময় ধরে যে ফ্যাসিস্ট শাসন চলতেছে এটার একটা মানে ইতি ঘটানো যায় কিনা। তো আমাদের জায়গা থেকে আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এটা তখনই আমি মনে করি তখন আর কোটার ভিতর সীমাবদ্ধ ছিল না, এবং যদি আমরা কারো নির্দেশের অপেক্ষায় ছিলাম। এটা এটা মানে সরকার পতনের আন্দোলনে মূলত ছাত্রদের রক্ত ঝরার পরেই চলে গিয়েছিল। তো 5 তারিখে যখন এক দফার ডাক দেওয়া হয় তখন তো কারফিউ দেওয়া হয়। তো কারফিউর ফলে স্বাভাবিকভাবেই সারা দেশে একটা উৎকণ্ঠার সৃষ্টি হয় এবং মানুষের সেই দৃষ্টিটা ছিল ঢাকার দিকে। এবং যেহেতু পাবলিক ইউনিভার্সিটি বন্ধ, হল বন্ধ, স্বাভাবিকভাবে প্রাইভেটের ছাত্রদের প্রতি সারা দেশের মানুষের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গিয়েছিল। তো সেখান থেকে আমাদের ভিতরে একটু চাপ কাজ করতেছিল যে আমরা আসলে সঠিকভাবে যে দায়িত্বটা আমাদের উপর দেয়া আছে সেটা আমরা পালন করতে পারবো কিনা। তো আমরা চাচ্ছিলাম যে সকালবেলা যাতে আমরা খুব মানে বের হয়ে যেতে পারি এবং আমাদের সাথে যেন সাধারণ মানুষ যাতে আমরা একসাথে সেই শাহবাগের দিকে বা আগাতে পারি, শহীদ মিনারের দিকটাতে যেতে পারি। তো আমাদের মানে মূল উদ্দেশ্যটাই ছিল আমরা মানে ভ্যানগার্ড হয়ে সাধারণ মানুষের কাজ করব, যেটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। স্বৈরাচার হাসিনার পতন হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তো স্বাভাবিকভাবেই যেই রক্ত সমুদ্র পাড়ি দিয়ে যেই হাসিনার পতন হয়েছে এবং নতুন সরকারের আবির্ভাব ঘটেছে, তার কাছে আমাদের অবশ্যই বড় ধরনের এক্সপেকটেশন ছিল বা আছে। কিন্তু এই বিগত 16 বছরে দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় না খুব রাতারাতি 2 মাসের ভিতরে সবকিছু চেঞ্জ করা সম্ভব বা সবকিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, এটা আসলে আশা করাও ভুল। কিন্তু যেই আশাটা ছিল মূলত যে সন্ত্রাসীদের বিচার, আমার মনে হয় এখানে ধীরগতি, সন্ত্রাসী এবং হামলাকারী যারা ছিল তাদের বিচারের ক্ষেত্রে এখানে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে প্রথম যেটা যদি বলতে চাই যেটা সব থেকে খারাপ লাগার বিষয়। আমার মনে হয় এই জায়গাটাতে এক্সপেকটেশন এখনো পূরণ হয়নি, সন্ত্রাসীদের বিচার সেই জায়গাটাতে। সংস্কারের যে কথাটা আসছে, তো সংস্কার তো অবশ্যই দরকার এবং আমি আশা করি খুব দ্রুতই সংস্কার কার্য মানে শেষ হবে এবং সংস্কার শেষ হয় গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেই আমার মনে হয় দেশের মানুষ তার ক্ষমতা পাবে, আমার যেটা প্রত্যাশা। বাংলাদেশ দেখতে চাই যেটা হচ্ছে দুর্নীতিমুক্ত এবং হচ্ছে অত্যাচার অনাচার মুক্ত। ভবিষ্যতে আর যেন কোনো স্বৈরাচারী সরকার বাংলাদেশে কোনো রং বদলে কোনো ফিমি যেন আসতে না পারে। তো যেটা মানে আমি যে কনস্টিটিউশনে বসে আছি উপরে, সে যদি মনে করে যে আমি যেটা চাচ্ছি দেশের সবাই সেটা চাচ্ছে, সেটা তো হবে না। তা আমি ব্যক্তিগতভাবে যেটা আশা করব যে জনগণ কি চায় সেই দিকে নজর দিতে হবে এবং জনগণের মতামতের উপর ভিত্তি করেই ভবিষ্যতে সবকিছু যেন গঠিত হয় এবং এই যে এই রক্তের সাথে যাতে করে বেইমানি না হয় এবং বাংলাদেশের মাটি এবং মানুষ কোনো বেইমানকেই ক্ষমা করে না। তো আমার মনে হয় সেটাই আমি বলতে চাই। আশা করব দুর্নীতিমুক্ত এবং শান্তিপূর্ণ একটি বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি প্রার্থনা করছি।